Hello everyone, welcome to our channel The Success Master. আজকে আমি আপনাদের জন্য পলিটি থেকে নতুন একটি টপিক নিয়ে এসেছি। টপিকটি হলো প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বল। তো এটা থেকে আজকে আমরা এই টপিকটা থেকে প্রথমেই আমরা কনসেপ্ট দেখে নেব, তারপর আমরা এমসিকিউ দেখে নেব। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের আমি বলে দিচ্ছি আমাদের সাকসেস মাস্টারে আমরা নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি অফলাইন ক্লাসে। সেই বিষয়ে আমি বলে দেব। আমাদের এখানে নোটসও রয়েছে টেট 1 এবং টেট 2 এর জন্য। তো সব কিছু আমি বলে দেব। তো ভিডিওটা আপনারা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা ক্লাসটাও বুঝতে পারবেন। আর তার সাথে সাথে আমাদের সাকসেস মাস্টার কোচিং সেন্টারে যে অফলাইন নিউ ব্যাচ শুরু হতে যাচ্ছে সেই বিষয়ে আপনারা যাবতীয় জানতে পারবেন। আর তাছাড়া কোনো কিছু জানা থাকলে, কোনো কোয়েরিজ থাকলে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। তো চলুন তাহলে দেরি না করে আজকের এই ক্লাসটা শুরু করি। তো প্রথমেই রয়েছে টপিকটা, সেটা হলো প্রিয়াম্বল অর্থাৎ প্রস্তাবনা। তো প্রথমে আমরা কনসেপ্টগুলি দেখে নেব। জওহরলাল নেহেরুর উদ্দেশ্যমূলক প্রস্তাবের অবজেক্টিভ রেজুলেশনের উপর ভিত্তি করে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি রচিত হয়। যে কার উদ্দেশ্যমূলক প্রস্তাবের? জওহরলাল নেহেরুর উদ্দেশ্যমূলক প্রস্তাবের অবজেক্টিভ রেজুলেশনের উপর ভিত্তি করেই ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি রচিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে অনুকরণে ভারতীয় সংবিধানে একটি প্রস্তাবনা যোগ করা হয়। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়েছে। যে ভারতের সংবিধানে প্রস্তাবনায় ভারতকে কি বলা হয়েছে? সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়েছে। ওকে, নেক্সট। ভারতীয় সংবিধানে প্রস্তাবনাটি মাত্র একবারই সংশোধিত হয়েছে 1976 সালের 42তম সংশোধনীয় মাধ্যমে। যে ভারতের যে সংবিধানে প্রস্তাবনাটি মাত্র কতবার সংশোধিত হয়েছে? একবারে সংশোধিত হয়েছে। কবে? সেটা হলো 1976 সালের 42তম সংশোধনীয় মাধ্যমে। তো এটা থেকে দেখবেন এগুলি থেকে এমসিকিউ আসতে পারে যে কতবার সংশোধিত হয়েছে? একবার। কত সালে? 1976 সালে। কততম সংশোধনীয় মাধ্যমে? 42তম সংশোধনীয় মাধ্যমে। ওকে, নেক্সট। 42তম সংশোধনীয় দ্বারা মূল প্রস্তাবনায় 3টি নতুন শব্দ যোগ করা হয়েছে। যে 42তম সংশোধনীয় দ্বারা মূল প্রস্তাবনার মধ্যে কয়টি শব্দ? নতুন 3টি শব্দ যোগ করা হয়েছে। সেই শব্দগুলি কি কি? সমাজতান্ত্রিক মানে সোশ্যালিস্টিক, ধর্মনিরপেক্ষ মানে সেকুলার, অ্যান্ড সংহতি মানে ইন্টিগ্রিটি। এই যে 3টা শব্দ যোগ করা হয়েছে, নতুনভাবে 3টা শব্দ যোগ করা হয়েছে 42তম সংশোধনীয় দ্বারা মূল প্রস্তাবনায়। 1960 খ্রিস্টাব্দে 60 সালের বেরুবারির মামলায় সুপ্রিম কোর্টে রায় দেয় প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। ওকে, যে কত সালে? 1960 সালে বেরুবারি মামলায়। কোন মামলায়? বেরুবারি মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয়। সুপ্রিম কোর্ট কি রায় দেয়? যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। প্রস্তাবনাটা কি সংবিধানের অংশ নয়। 1973 সালে কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ। আর 1973 সালে কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট কি রায় দেয়? সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের একটি কি অংশ? অবিচ্ছেদ্য অংশ। আগেটার মধ্যে কি বলেছিল? 1960 খ্রিস্টাব্দে বেরুবারি মামলায় সুপ্রিম কোর্ট এটা রায় দিয়েছিল যে প্রস্তাবনাটা সুপ্রিম কোর্ট সংবিধানের অংশ নয়। আর 1973 সালে কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট এটা রায় দিয়েছে যে প্রস্তাবনা রয়েছে সেটা সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ। কি অংশ? অবিচ্ছেদ্য অংশ। ওকে, তো আশা করি এই জায়গাটা ভালো করে বুঝতে পেরেছেন। নেক্সট, কিছু উল্লেখযোগ্য মন্তব্যগুলি এখন দেখে নেব। কে এম মুন্সি প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে বর্ণনা করেছেন। যে কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে বর্ণনা করেছেন? কে এম মুন্সি। বা কে এম মুন্সি প্রস্তাবনাকে কি বলে বর্ণনা করেছেন? সেটা হবে পলিটিক্যাল হরোস্কোপ। তো এটা থেকে ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে। নেক্সট, ঠাকুরদাস ভার্গবের মতে প্রস্তাবনা হলো সংবিধানের আত্মা, দ্য সোল অফ কনস্টিটিউশন। যে কার মতে প্রস্তাবনা সংবিধানের আত্মা বা সোল অফ কনস্টিটিউশন? কার মতে? ঠাকুরদাস ভার্গবের মতে। বা এইভাবে আসতে পারে ঠাকুরদাস ভার্গবের মতে প্রস্তাবনাটি কি? সেটি কি হবে? সংবিধানের আত্মা অথবা দ্য সোল অফ কনস্টিটিউশন। নেক্সট,
ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক কে? জওহরলাল নেহেরু। ভারতের সংবিধানে প্রস্তাবনার জনক হলেন জওহরলাল নেহেরু। ভারতের সংবিধানের জনক, ভারতের সংবিধানের জনক কে? ডক্টর বি আর আম্বেদকর। ভারতের সংবিধানের জনক হলেন ডক্টর বি আর আম্বেদকর। ভারতের সংবিধানের উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাবের প্রতিলিপি হলো প্রস্তাবনা। ভারতের সংবিধানের উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাবের প্রতিলিপিটি কি? প্রস্তাবের প্রতিলিপিটি হলো প্রস্তাবনা, মানে প্রিয়াম্বল। ওকে, নেক্সট, গণপরিষদের উদ্দেশ্যে সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করেছেন। কে উত্থাপন করেছেন? গণপরিষদের উদ্দেশ্যে সম্পর্কিত প্রস্তাব উত্থাপন কে করেছেন? জওহরলাল নেহেরু। কে করেছেন? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু গণপরিষদের উদ্দেশ্যে সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করেছেন। কত খ্রিস্টাব্দে? 1946 খ্রিস্টাব্দে 13ই ডিসেম্বর। কবে করেছেন? 1946 খ্রিস্টাব্দে 13ই ডিসেম্বর। যে জওহরলাল নেহেরু গণপরিষদের উদ্দেশ্যে সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করেছেন কত খ্রিস্টাব্দে? 1946 খ্রিস্টাব্দে 13ই ডিসেম্বর। বা এই যে গণপরিষদের উদ্দেশ্যে সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করেছেন, কে করেছেন? জওহরলাল নেহেরু। উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাব প্রস্তাবনা হিসাবে গৃহীত হয়। কবে গৃহীত হয়? উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাব প্রস্তাবনা হিসাবে কবে গৃহীত হয়? 1947 খ্রিস্টাব্দে এই যে 22শে জানুয়ারি। 1947 খ্রিস্টাব্দে 22শে জানুয়ারি উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাব প্রস্তাবনা হিসাবে গৃহীত হয়। নেক্সট, প্রস্তাবনা সংশোধন করা হয়েছে। কয়বার প্রস্তাবনাটা সংশোধন করা হয়েছে? কয়বার প্রস্তাবনা সংশোধন করা হয়েছে? একবার। কয়বার করা হয়েছে? একবার। প্রস্তাবনাটা সংশোধন করা হয়েছে একবার। প্রস্তাবনা সংশোধিত হয়েছে। প্রস্তাবনাটা কবে সংশোধিত হয়েছে? প্রস্তাবনা কয়বার সংশোধিত হয়েছে? একবার। আর কবে হয়েছে? সেটা হলো 1976 খ্রিস্টাব্দে। 1976 খ্রিস্টাব্দে 1976 প্রস্তাবনাটা সংশোধিত হয়েছে। ওকে, নেক্সট, প্রস্তাবনা সংবিধান সংশোধিত হয়েছে কততম সংশোধনী আইন অনুযায়ী? 42তম সংশোধনী আইন অনুযায়ী প্রস্তাবনা সংবিধান সংশোধিত হয়েছে 42তম সংশোধনী আইন অনুযায়ী। প্রস্তাবনা বলতে কি বোঝায়? সংবিধানের ভূমিকাকে বোঝানো হয়। প্রস্তাবনা বলতে কি বোঝায়? প্রস্তাবনা বলতে সংবিধানের ভূমিকাকে বোঝানো হয়। প্রস্তাবনা হলো আমাদের সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের জাত পত্রিকা। প্রস্তাবনা হলো আমাদের সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের জাত পত্রিকা। এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন কে এম মুন্সি। কথাটি কে বলেছেন? কে এম মুন্সি। কে মুন্সি বলেছিলেন যে প্রস্তাবনা হলো আমাদের সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের জাত পত্রিকা। কথাটি কে বলেছেন? কে এম মুন্সি। ওকে, নেক্সট, প্রস্তাবনা নেওয়া হয়েছে কোথায় থেকে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। প্রস্তাবনা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। প্রস্তাবনা সংশোধিত হয় ইন্দিরা গান্ধীর সময়ে। যে প্রস্তাবনা কার সময় সংশোধিত হয়? ইন্দিরা গান্ধীর সময়ে। আর কয়বার সংশোধিত হয় প্রস্তাবনাটা? একবার। ওকে, তো প্রস্তাবনা সংশোধিত হয় কার সময়? ইন্দিরা গান্ধীর সময়ে। আর প্রস্তাবনাটা কোথায় থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো সংবিধানের অংশ? যে কোন আইনের মধ্যে, যে কোন মামলার মধ্যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন প্রস্তাবনা হলো সংবিধানের অংশ? কোন মামলায়? কেশবানন্দন ভারতী মামলায়। কেশবানন্দন ভারতী মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধানের অংশ। ওকে, নেক্সট, কেশবানন্দ ভারতী মামলায় রায় দিয়েছিল কত খ্রিস্টাব্দে? 1973 খ্রিস্টাব্দে। 1973 খ্রিস্টাব্দে। প্রস্তাবনাকে কি নোট টু কনস্টিটিউশন বলেছেন? কে বলেছেন প্রস্তাবনাকে কি নোট টু কনস্টিটিউশন? এ কথাটি কে বলেছেন? এ কথাটি বলেছেন আর্নেস্ট বার্কার। কে বলেছেন? আর্নেস্ট বার্কার। আর্নেস্ট বার্কারই বলেছেন প্রস্তাবনাকে কি নোট টু দ্য কনস্টিটিউশন। প্রস্তাবনাকে সংবিধানের পরিচয়পত্র বলেছেন পালকিওয়ালা। প্রস্তাবনাকে সংবিধানের পরিচয়পত্র কে বলেছেন? পালকিওয়ালা। এখন আমরা এটা দেখে এমসিকিউ দেখে নেব। এতক্ষণ আমরা কি দেখলাম? কনসেপ্টটা দেখলাম।
আর এখন আমরা দেখে নেব এমসিকিউ। আর তার মধ্যে আমি আপনাদের বলে দিচ্ছি আমাদের সাকসেস মাস্টার কোচিং সেন্টারে আমাদের কাছে টেট 1 এবং টেট 2 এর নোটস রয়েছে। আর আমাদের ইউটিউবের মধ্যে সবসময় সবটা দেওয়া পসিবল হয় না, কিন্তু আমাদের নোটের মধ্যে একদম ডিটেলসই আছে, খুব সুন্দরভাবে প্রথমে কনসেপ্ট আছে, তারপর এমসিকিউ রয়েছে। এখানে আমি সবগুলো এমসিকিউ দেওয়া সম্ভব হয়নি, তার জন্য আমি আপনাদের বলে দিচ্ছি আমাদের নোটের মধ্যে কিন্তু আরও অনেকটা বেশি এমসিকিউ রয়েছে, আরও কনসেপ্টগুলো আরও আলোচনাগুলো আরও ডিটেলসে রয়েছে। তার জন্য যারা আমাদের থেকে নোটসটা নিয়েছেন তারা জানেন, যারা এখনও নোটসটা নেননি আমাদের এখান থেকে নোটসটা নিতে পারেন। কিভাবে নেবেন আর কত প্রাইস সেটাও আমি সম্পূর্ণ বিষয় বলে দেবো। আর আমাদের সাকসেস মাস্টার আমরা নিউ একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, নিউ 11 নাম্বার ব্যাচ। ওকে, 11 নাম্বার ব্যাচ, এই সেশনের 11 নাম্বার ব্যাচ আমরা শুরু করতে যাচ্ছি, যেটা হবে ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে। সেটার কত পর্বে কবে থেকে শুরু হবে সম্পূর্ণ বিষয়টা আমি বলবো। আগে এমসিকিউগুলি শেষ করে নিই, তারপর বাকিগুলি আমি বলে দেবো। তো ভিডিওটা আপনারা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এখন এমসিকিউটা স্টার্ট করছি। তো প্রথম যে এমসিকিউটা রয়েছে সেটা হলো প্রস্তাবনা আজ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে। যে প্রস্তাবনাটা সংশোধন করা হয়েছে কতবার সংশোধন করা হয়েছে, একবার, 3 বার, 2 বার নাকি 100 বার। তো এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, একবার। যা আমরা আলোচনার মধ্যেই পড়েছি, প্রস্তাবনাকে সংশোধন করা হয়েছে একবার। ওকে, তো প্রস্তাবনাকে যে সংশোধন করা হয়েছে কয়বার? একবার। তাহলে অপশান নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার। নেক্সট 2 নাম্বার, কখন প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? যে প্রস্তাবনাটা যে একবার সংশোধিত হয়েছে সেটা কবে হয়েছে? 1974 খ্রিস্টাব্দে, 1970 খ্রিস্টাব্দে, 1976 খ্রিস্টাব্দে নাকি 1975 খ্রিস্টাব্দে? তো এটার কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, 1976 খ্রিস্টাব্দে। 1976 খ্রিস্টাব্দে অপশান নাম্বার সি হবে এটার কারেক্ট আনসার। ওকে, নেক্সট 3 নাম্বার, কোন সংবিধানের দ্বারা প্রস্তাবনা সংশোধিত হয়েছে? যে কোন সংবিধানের দ্বারা প্রস্তাবনা সংশোধিত হয়েছে? 42তম সংশোধন আইন, 44তম সংশোধন আইন, 45তম সংশোধন আইন নাকি 46তম সংশোধন আইন? তো এটার কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, 42তম সংশোধন আইন। 42তম সংশোধন আইন। সংবিধানের ধারা যে প্রস্তাবনা সংশোধিত হয়েছে কততম এই যে আইন, 42তম সংশোধন আইন। এই যে কোন সংবিধানে? 42তম সংশোধন আইনের দ্বারা প্রস্তাবনাটি সংশোধিত হয়েছে। তো অপশন নম্বর এ হলো এটার কারেক্ট আনসার। 4 নাম্বার, 42তম সংশোধন আইনের দ্বারা প্রস্তাবনায় কয়টি শব্দ যুক্ত করা হয়েছে? যে 42তম সংশোধন আইনের দ্বারা প্রস্তাবনায় কয়েকটি শব্দ যোগ করা হয়েছে। তো কয়টা শব্দ যোগ করা হয়েছে? কী কী রয়েছে? 1টি, 2টি, 3টি নাকি 5টি? তো কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার সি, 3টি। অপশান নাম্বার সি, 3টি। যে এটাও আমরা আলোচনার মধ্যে পড়েছি। 42তম সংশোধন আইনের দ্বারা প্রস্তাবনার মধ্যে কয়েকটি শব্দ যোগ করা হয়েছে। কয়টি? যেগুলি হলো 3টি। মানে অপশান নাম্বার সি হলো এটার কারেক্ট আনসার। 5 নাম্বার, কোন দেশের সংবিধান প্রথম প্রস্তাবনা সহকারে শুরু হয়েছিল? কোন দেশে সংবিধানের প্রথম প্রস্তাবনা সহকারে শুরু হয়েছিল? রাশিয়া, মার্কিন সংবিধান, ভারত, এগুলি কোনোটি নয়। তো এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে বি নাম্বার, মার্কিন সংবিধান। এটা মার্কিন যুক্তরাষ্ট্র হবে। ওকে, বি নাম্বার হবে এটা কারেক্ট আনসার। 6 নাম্বার, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক কে? যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক কে? জওহরলাল নেহেরু, বি.আর. আম্বেদকর, গান্ধীজি, এগুলি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার কী হবে? অপশান নাম্বার এ, জওহরলাল নেহেরু। ভারতের সংবিধানের প্রস্তাবনার জনক জওহরলাল নেহেরু। আর এখন যদি বলা হতো ভারতের সংবিধানের জনক, যদি প্রস্তাবনা না হতো বলতো ভারতের সংবিধানের জনক, তাহলে তো বি.আর. আম্বেদকর। কিন্তু এখানে কি বললো? ভারতের সংবিধানের প্রস্তাবনার জনক। তো প্রস্তাবনার জনক হলে জওহরলাল নেহেরু। অপশান নাম্বার এ হলো এটার কারেক্ট আনসার। নেক্সট 7 নাম্বার, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় প্রস্তাবনা হলো সংবিধানের অংশ? যে কোন মামলার মধ্যে যে সুপ্রিম কোর্ট রায় দেয় প্রস্তাবনা হলো সংবিধানের অংশ? কি কি রয়েছে? কেশবানন্দ ভারতী মামলা 1973 খ্রিস্টাব্দে, বেরুবারি মামলা, মিনার্ভা মিলস মামলা, এগুলি কোনোটিই নয়। তো এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, কেশবানন্দ ভারতী মামলা 1973 খ্রিস্টাব্দে। যে কেশবানন্দ ভারতী মামলা 1973 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল, সেই মামলার মধ্যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধানের অংশ। নেক্সট 8 নাম্বার,
দেশ হলো উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাবের প্রতিলিপি। অপশান কী রয়েছে? সংবিধান, মৌলিক অধিকার, প্রস্তাবনা, এগুলি কোনোটিই নয়। তো এটার কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, প্রস্তাবনা। অপশান নাম্বার সি, প্রস্তাবনা। প্রস্তাবনা হলো উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাবের প্রতিলিপি। প্রস্তাবনা হবে এটা কারেক্ট আনসার। অপশান নাম্বার সি হলো এটার কারেক্ট আনসার। ওকে, নেক্সট 9 নম্বর, কে গণপরিষদে উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করেছেন? যে কে গণপরিষদে উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করেছেন? জওহরলাল নেহেরু, বি আর আম্বেদকর, গান্ধীজি, এদের কেউ নয়। তো কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু গণপরিষদে উদ্দেশ্যে সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করেছেন। কে করেছেন? জওহরলাল নেহেরু। অপশান নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট 10 নম্বর, 42তম সংশোধন আইনের দ্বারা কি কি নতুন শব্দ প্রস্তাবনায় যুক্ত করা হয়? যে 42তম সংশোধন আইনের দ্বারা কিছু নতুন শব্দ প্রস্তাবনায় যোগ করা হয়। নতুন কয়টি শব্দ? 3টি শব্দ যোগ করা হয়, আমরা পড়েছিলাম। তো সেই শব্দগুলি কি কি? সমাজতন্ত্র, সাম্য, তো এখানে তো 2টা রয়েছে, তো এটা হবে না। সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সংহতি, স্বাধীনতা ও গণতন্ত্র, গণতন্ত্র, সাম্য। তো আমি এখানে কি বলেছি বা আমরা আলোচনার মধ্যে পড়েছি যে 42তম সংশোধন আইনের দ্বারা নতুন কয়টি শব্দ? নতুন 3টি শব্দ প্রস্তাবনায় যুক্ত করা হয়েছে। সেই 3টি শব্দ হলো সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সংহতি। তো কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি। ওকে, অপশান নাম্বার বি হলো এটার কারেক্ট আনসার। 10 নম্বর কোশ্চেনের এমসিকিউর কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সংহতি। নেক্সট 11 নম্বর, প্রস্তাবনা হলো আমাদের সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের জাত। যে প্রস্তাবনা হলো আমাদের সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের জাত। কি কি রয়েছে অপশন? কে এম মুন্সি, নেহেরু, গান্ধীজি, এস সি বোস। তো এটা কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, কে এম মুন্সি। অপশান নাম্বার এ, কে এম মুন্সি। কে এম মুন্সি বলেছিলেন যে প্রস্তাবনা হলো আমাদের সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের জাত। তো অপশান নাম্বার এ হলো এটার কারেক্ট আনসার। নেক্সট 12 নম্বর, ভারতবর্ষের সংবিধান নিম্নোক্ত কোন আইনকে মতে করে গড়ে উঠেছেন? ভারত শাসন আইন 1848 খ্রিস্টাব্দে, ভারত শাসন আইন 1919 খ্রিস্টাব্দে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 খ্রিস্টাব্দে, ভারত শাসন আইন 1935 খ্রিস্টাব্দে। তো এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, ভারত শাসন আইন 1935 খ্রিস্টাব্দে। ভারত শাসন আইন 1935 খ্রিস্টাব্দে। অপশান নাম্বার ডি হলো এটা কারেক্ট আনসার। ভারতবর্ষের সংবিধান নিম্নোক্ত কোন আইনের? ভারত শাসন আইন 1935 খ্রিস্টাব্দে আইনকে মতে করে গড়ে উঠেছেন। অপশান নাম্বার ডি হলো এটার কারেক্ট আনসার। 13 নম্বর, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ধারণাটি কোন দেশের সংবিধান থেকে অনুসৃত? কানাডা, গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইডেন। তো এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ধারণাটি মার্কিন যুক্তরাষ্ট্র দেশের সংবিধান থেকে অনুসৃত। অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 14 নম্বর, ধর্মনিরপেক্ষতা বলতে বোঝায়। ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝায়? রাষ্ট্র যেখানে সব ধর্মকে সমানভাবে সমর্থন করে, রাষ্ট্রনীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তাধারা পরিচালিত হয় না, সংখ্যাগুরু সম্প্রদায় অনুসৃত ধর্মকে রাষ্ট্র যেখানে পরিপুষ্ট করে না, উপরোক্ত কোনোটি নয়। তো এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি, রাষ্ট্রনীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তাধারা পরিচালিত হয় না। তো অপশান নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। তো ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝায়? রাষ্ট্রনীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তাধারা পরিচালিত হয় না। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। 15 নম্বর, ভারতীয় সংবিধানে আত্মা বলা হয়। ভারতীয় সংবিধানে আত্মা বলা হয় কাকে বলা হয়? কোন নীতিকে? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিকে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে, মৌলিক অধিকারকে, উপরে কোনোটি নয়। তো এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে। যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে বলা হয় ভারতের সংবিধানের আত্মা। ওকে, দ্য সোল অফ কনস্টিটিউশন। ভারতের সংবিধানের প্রস্তাবনাকে বলা হয় সংবিধানের আত্মা অথবা দ্য সোল অফ কনস্টিটিউশন। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 16 নম্বর,
ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত কোন দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ করেছে? ফ্রান্স, ব্রিটেন, কানাডা, সুইডেন। তো কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি, ব্রিটেন। অপশান নাম্বার বি, ব্রিটেন। ওকে, অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 17 নম্বর, ভারতীয় সংবিধানে প্রস্তাবনা পাঠ করলে নিম্নলিখিত বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করা যায়। ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি, রাষ্ট্ররূপে ভারতের আদর্শ ও লক্ষ্য, ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার সময়কাল, ভারতের বৈদেশিক নীতি। তো এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি, রাষ্ট্ররূপে ভারতের আদর্শ ও লক্ষ্য। যে রাষ্ট্ররূপে ভারতের আদর্শ ও লক্ষ্য, অপশান নাম্বার বি হলো এটার কারেক্ট আনসার। ওকে, অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 18 নম্বর, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি প্রথম কে উত্থাপন করেন? ডক্টর বি আর আম্বেদকর, জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল হবে এটা। তো এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি, জওহরলাল নেহেরু। কী হবে? অপশান নাম্বার বি, জওহরলাল নেহেরু। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি ধারণা প্রথম কে উত্থাপন করেন? জওহরলাল নেহেরু। অপশান নাম্বার বি হবে এটার কারেক্ট আনসার। ওকে, নেক্সট 19 নম্বর, সংবিধানের প্রস্তাবনা কোন প্রকার ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে? সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, উপরের সবগুলি। তো এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, উপরের সবগুলি। যে সংবিধানের প্রস্তাবনায় কোন কোন প্রকার ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলেছে? সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক। তো অপশানের অ্যাকর্ডিং কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, উপরের সবগুলি। উপরের সবগুলি কি কারেক্ট আনসার? ওকে, ডি ইজ দ্য কারেক্ট আনসার, উপরের সবগুলি, সামাজিক, রাজনৈতিক অ্যান্ড অর্থনৈতিক। নেক্সট 20 নম্বর, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় প্রদান করে যে প্রস্তাবনা হলো সংবিধানের অংশ? যে কোন মামলার মধ্যে সুপ্রিম কোর্ট এটা প্রদান করেন যে প্রস্তাবনা সংবিধানের একটি অংশ? কি কি হবে? বেডুবাড়ি মামলা, মিনাবার মিলস মামলা, কেশবানন্দ ভারতী মামলা, এগুলি কোনোটি নয়। তো এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, কেশবানন্দ ভারতী মামলা। ওকে, অপশান নাম্বার সি, কেশবানন্দ ভারতী মামলা। অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। 21, সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? প্রস্তাবনা সংবিধানের কার্যকর অংশ নয়, প্রস্তাবনা সংবিধানে ব্যাখ্যা করতে সাহায্য করে, প্রস্তাবনা সংবিধান রচয়িতা মনোভাব প্রকাশ করে, সবকটি ঠিক। তো এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, সবকটি ঠিক। এই তিনটা অপশানই কারেক্ট হবে। তো এখানে কারেক্ট আনসার ইজ অপশান নাম্বার ডি, উপরে সবকটি। এই সবকটি কি ঠিক? অপশান নাম্বার এ, প্রস্তাবনা সংবিধানের কার্যকর অংশ। অপশান নাম্বার বি, প্রস্তাবনা সংবিধানে ব্যাখ্যা করতে সাহায্য করে। অ্যান্ড অপশান নাম্বার সি, প্রস্তাবনা সংবিধান রচয়িতা মনোভাব প্রকাশ করে। তো কারেক্ট আনসার ইজ অপশান নাম্বার ডি, সবকটি ঠিক। 22 নম্বর, প্রস্তাবনা সমাজতান্ত্রিক শব্দটি নিম্নলিখিত কোনটিকে বোঝায়? সামাজিক সমতা, অর্থনৈতিক সমতা, রাজনৈতিক সমতা, প্রথম দুটো ঠিক। তো এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, প্রথম দুটো ঠিক। যে প্রথমটা কি? সামাজিক সমতা, অ্যান্ড দ্বিতীয়টা অর্থনৈতিক সমতা। তো এই দুটো হবে কারেক্ট আনসার, প্রথম দুটো ঠিক। ডি হবে এটার কারেক্ট আনসার। 22 MCQ, 22 নম্বর MCQটা রয়েছে, সেটার আনসার হবে অপশান নাম্বার ডি, উপরে প্রথম দুটো ঠিক। অপশান নাম্বার এ এবং বি, সামাজিক সমতা অ্যান্ড অর্থনৈতিক সমতা। ওকে, নেক্সট 23 নম্বর, সংবিধানের প্রস্তাবনায় 4টি নীতির উল্লেখ যেভাবে করা হয়েছে তা হলো সাম্য, স্বাধীনতা, ন্যায়, সৌভ্রাতৃত্ব, সৌভ্রাতৃত্ব, ন্যায়, স্বাধীনতা, সাম্য, ন্যায়, স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব, অ্যান্ড স্বাধীনতা, ন্যায়, সাম্য, সৌভ্রাতৃত্ব। তো এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, ন্যায়, স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব। ন্যায়, স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব। তো অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট 24 নম্বর, সংবিধানের প্রস্তাবনায় প্রতিফলিত সার্বভৌম শব্দের কোন অর্থ সঠিক? অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত, বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত, কোন সংস্থা নিয়ন্ত্রণ মুক্ত? কোন সংস্থা নিয়ন্ত্রণ মুক্ত? তো এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি, বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত।
অপশান নাম্বার বি বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত। সংবিধানের প্রস্তাবনায় প্রতিফলিত সার্বভৌম শব্দের কোন অর্থটি সঠিক? কোনটা সঠিক হবে? বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত। তো অপশান নাম্বার বি হবে এটা কারেক্ট অ্যান্সার। 25 নিম্নলিখিত কোন বক্তব্যটি প্রস্তাবনা সম্পর্কে সঠিক নয়? নেহেরু প্রস্তাবিত উদ্দেশ্যমূলক প্রস্তাব প্রস্তাবনাতে রূপান্তরিত হয়। প্রস্তাবনা ন্যায় বিচার যোগ্য প্রকৃতির নয়। প্রস্তাবনা সংশোধনযোগ্য নয়। প্রস্তাবনা সংবিধানের অংশ বিশেষ। তো এটা কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার সি, প্রস্তাবনা সংশোধনযোগ্য নয়। যে প্রস্তাবনা কি সংশোধনযোগ্য নয়? অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, প্রস্তাবনা সংশোধনযোগ্য নয়। তো এখানে কোশ্চেনটা কি বলেছিল সেটা আগে দেখবেন। নিম্নলিখিত কোন বক্তব্যটি প্রস্তাবনা সম্পর্কে সঠিক নয়? এখানে কিন্তু বলেছে সঠিক নয়, তো তার জন্য এটা কারেক্ট আনসার হবে এটা প্রস্তাবনা সংশোধনযোগ্য নয়। ওকে, কোশ্চেনের অ্যাকর্ডিং এটা হবে কারেক্ট আনসার, অপশান নাম্বার সি। নেক্সট 26 নম্বর, নিম্নলিখিত কোন প্রস্তাবনা সমাজতান্ত্রিক অর্থ সঠিকভাবে ব্যাখ্যা করে? উৎপাদনের সকল উপকরণের জাতীয়করণ, বেসরকারি সম্পত্তির বিলুপ্তি, আদর্শ সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা, জনকল্যাণকামী ও গণতান্ত্রিক সমাজবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা। তো এটা কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, জনকল্যাণকামী ও গণতান্ত্রিক সমাজবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা। অপশান নাম্বার ডি হলো এটা কারেক্ট অ্যান্সার, জনকল্যাণকামী ও গণতান্ত্রিক সমাজবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা। 27 নম্বর, প্রস্তাবনায় প্রতিফলিত সাম্য, স্বাধীনতা ও সৌভ্রাতৃত্বের আদর্শ গৃহীত হয়েছে। রুশ বিপ্লব থেকে, ফরাসি বিপ্লব থেকে, আমেরিকার বিপ্লব থেকে, কোনোটিই নয়। তো এটা কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার বি, ফরাসি বিপ্লব থেকে। অপশান নাম্বার বি, ফরাসি বিপ্লব থেকে। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রস্তাবনা প্রতিফলিত সাম্য, স্বাধীনতা ও সৌভ্রাতৃত্বের আদর্শ গৃহীত হয়েছে ফরাসি বিপ্লব থেকে, মানে অপশান নাম্বার বি হলো এটা কারেক্ট অ্যান্সার। 28 নম্বর, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে টেস্টামেন্ট অফ হিজ ওল্ড এজ কে বলেছেন? যে ভারতীয় সংবিধানের প্রস্তাবকে টেস্টামেন্ট অফ হিজ ওল্ড এজ কে বলেছেন? জন অস্টিন, আর্নেস্ট বার্কার, দুর্গাদাস বসু, ধীরেন্দ্রনাথ সেন। তো এটা কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার বি, আর্নেস্ট বার্কার। অপশান নাম্বার বি, আর্নেস্ট বার্কার। আর্নেস্ট বার্কারই বলেছিলেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটাকে যে টেস্টামেন্ট অফ হিজ ওল্ড এজ। ওকে, নেক্সট 29 নাম্বার, কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে মন্তব্য করেছিলেন? যে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে কে বলেছিলেন? কে এম মুন্সি, কে সি হোয়ার্ড, দেন দ্য আর্নেস্ট বার্কার অ্যান্ড দ্য এম ভি পাইলে। তো এটা কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার এ, কে এম মুন্সি। কে এম মুন্সি প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে মন্তব্য করেছিলেন। ওকে, কে এম মুন্সি। অপশান নাম্বার এ হলো এটা কারেক্ট অ্যান্সার। 30 নম্বর, কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বা প্যারাডাইস অফ লয়ার্স বলা হয়েছে? ব্রিটেন, ভারত, আমেরিকা, কানাডা। তো এটা কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার বি, ভারত। অপশান নাম্বার বি, ভারত। 31, আদালত কর্তৃক কার্যকর নয় বা নন জাস্টিসিয়াল এর ভারতীয় সংবিধানের কোন অংশটি? প্রস্তাবনা, মৌলিক কর্তব্য, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, সবকটি। তো এটা কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার এ, প্রস্তাবনা। ওকে, অপশান নাম্বার এ, প্রস্তাবনা। অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 32 নম্বর, কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কোন সালে হয়েছিল? 1973 সালে, 1983 সালে, 1995 সালে, 1991 সালে। তো এটা কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার এ, 1973 সালে, 1973। অপশান নাম্বার এ হবে এটা কারেক্ট অ্যান্সার। ওকে, 1973, 1973 সালে। ওকে, তো এই ছিল কিছু আমাদের এমসিকিউ, কনসেপ্ট প্লাস এমসিকিউ। আমি স্লাইডগুলি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আদারওয়াইজ নোটস করে নিতে পারেন। আর আমি আপনাদের বলে দিচ্ছি আমাদের যে নোটসটা রয়েছে এই নোটসের মধ্যে কিন্তু সবগুলি টপিকে একদম আলোচনা রয়েছে, একদম ডিটেলসে রয়েছে, এমসিকিউ রয়েছে। আর আজকের ভিডিওতে আমি যতটুকু এমসিকিউ দেখালাম সবগুলি এমসিকিউ কিন্তু ইউটিউবে দেওয়া সম্ভব হয় না। আমাদের নোটসে কিন্তু আরও অনেক বেশি এমসিকিউ রয়েছে। যারা নোটসটা নিয়েছেন তারা জানেন, যারা এখনও নেননি আমাদের নোটসটা নিতে পারেন। কীভাবে নেবেন, নোটসটা
কত হবে সেটা আমি বলে দেবো। আপনাদের আগে স্লাইডগুলি আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা কি পড়লাম, আজকে যে টপিকটা পড়লাম প্রস্তাবনা। তো প্রস্তাবনা থেকে প্রথমেই আমরা দেখে নিলাম কনসেপ্ট। ওকে, কনসেপ্টগুলি দেখে নিলাম যে এখানে দেখলাম উল্লেখযোগ্য কিছু মন্তব্য দেখলাম। প্রথমেই দেখলাম কি কনসেপ্টের পর আমরা দেখলাম এমসিকিউ। ওকে, আপনারা স্ক্রিনশট নিয়ে নিন অথবা নোটস করে নিতে পারেন। আর আমাদের থেকে যারা নোটসটা নেবেন তাদের তো এগুলি নোটস করার দরকার নেই, এগুলি তো নোটসের মধ্যে রয়েছে। তাছাড়াও আরও অনেক কিছু রয়েছে, আরও ডিটেলসে রয়েছে। কারণ আমি বারবার বলছি, কারণ ইউটিউবের মধ্যে অলওয়েজ সবটা দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না, নাহলে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যায়। তো যতটুকু পসিবল আমরা ততটুকুই দিই। তার জন্য আপনাদের বলে দিচ্ছি আমাদের এখান থেকে নোটসটা নিতে পারেন। নোটের প্রাইসটা কত সেটা আমি বলে দেব। আর আমাদের সাকসেস মাস্টার কোচিং সেন্টারে আমরা নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি। এই সেশনের 11 নাম্বার ব্যাচ। কিছুদিন আগে আমরা 10 নাম্বার ব্যাচ শুরু করেছি, যেটা একদম ফুল হয়ে গেছে, সেটাতে আমরা আর স্টুডেন্ট নিতে পারবো না। এখন আমরা নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি। আমি আপনাদের আগে এডমিশন প্রসেসটা বলে দিচ্ছি। আমাদের কোচিং সেন্টারে যে এডমিশন প্রসেসটা, অফলাইন ক্লাসে যে এডমিশন প্রসেসটা, সেটা হলো 5,000 টাকা এডমিশন ফিস। ওকে, এডমিশন ফিস হলো 5,000 টাকা, আর মান্থলি ফিস হলো 500 টাকা। এডমিশন ফিস 5,000 টাকা, মান্থলি ফিস হলো 500 টাকা, যার মধ্যে আপনারা পেয়ে যাবেন কমপ্লিট নোটস পেয়ে যাবেন, যেটা আমরাই জেরক্স করে দেবো, আপনাদের জেরক্স করতে লাগবে না, আমরাই জেরক্স করে দেবো। আপনারা ক্লাস পেয়ে যাবেন, যে অফলাইন ক্লাস পেয়ে যাবেন, সপ্তাহে 2 দিন ক্লাস পাবেন, যার মধ্যে আপনাদের রুটিন প্রোভাইড করা হবে। রুটিনের অ্যাকর্ডিং আপনাদের ক্লাস হবে, একদম টপিক ওয়াইজ ক্লাস হবে। যে ক্লাসটা হবে সেই ক্লাসের অ্যাকর্ডিং আপনাদের মক টেস্ট হবে। আমাদের এখানে মক টেস্টও হবে, অফলাইন এবং অনলাইন মক টেস্ট হবে। আর আমাদের এখানে যে অফলাইন যে মক টেস্টটা রয়েছে সেটা মান্থে একবার হবে, যার মধ্যে ওয়েমার শিটের মধ্যে দিয়ে একদম যেভাবে টিআইবিটির মধ্যে এক্সাম হয় সেইভাবে এক্সামটা হবে। 100 মার্কস 150 এরকম করে মক টেস্ট হবে। আর অনলাইন মক টেস্ট তো আছেই, একটা টপিক শেষ করে তার থেকে অনলাইন মক টেস্ট হবে, স্পেশাল মক টেস্ট রয়েছে। তো এটা পেয়ে যাবেন যারা আমাদের এখানে এডমিশন নেবেন তাদের জন্য। 5,000 টাকা এডমিশন ফিস আর 500 টাকা হলো মান্থলি ফিস। আর তাছাড়াও যদি আপনাদের কোনো এডমিশন রিলেটেড কিছু জানা থাকে তাহলে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। আর আমাদের এখানে নোটসও রয়েছে, যে আমরা তো যারা এডমিশন নিচ্ছে তাদের জন্য তো নোটসটা প্রোভাইড করবই। আর তাছাড়া অনেকে দূরে আছেন, দূরে থেকে আমাদের এখানে আসে, তারপরে অনেকে প্রবলেম থাকতে পারে যে আপনারা প্রাইভেট জব করছেন বা অন্য কোনো প্রবলেম আছে, তো তারা আমাদের থেকে নোটসটা নিতে পারেন। তো আমাদের এখানে যে নোটসটা রয়েছে, আমাদের এখানে টেট 1 এবং টেট 2 দুটোই নোটস রয়েছে। তো নোটের যে প্রাইসটা সেটা হলো 3,000 টাকা। টেট 1 নোটের প্রাইস 3,000 টাকা এবং টেট 2 নোটের প্রাইসটাও 3,000 টাকা। আর আপনারা যদি চান যে টেট 1 এবং 2 দুটোই নেবেন, যদি দুটো নিতে চান একসাথে, তাহলে হবে 5,000 টাকা। ওকে, তো আমি আবারও বলছি, টেট 1 ইন্ডিভিজুয়াল নোটের প্রাইস 3,000 টাকা এবং টেট 2 ইন্ডিভিজুয়াল নোটের প্রাইস হলো 3,000 টাকা। আর দুটো একসাথে নিতে চাইলে 1ও নেবেন 2ও নেবেন, দুটো একসাথে হলে 5,000 টাকা। ওকে, আর নোটের মধ্যে একদম কনসেপ্ট সহ খুব সুন্দরভাবে দেওয়া আছে, একদম এমসিকিউ দেওয়া আছে খুব সুন্দরভাবে। আমাদের কোচিং সেন্টারে, সাকসেস মাস্টার কোচিং সেন্টারে এক্সপার্ট টিচারদের দ্বারা বানানো হয়েছে আমাদের এই নোটসটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর নোট নিতে আসলেই যে নোট নিতে লাগবে এরকম কোনো ব্যাপার না, আপনারা আসুন, নোটসটা দেখুন, যদি ভালো লাগে তবে আপনারা নোটস নিন। সেম গোজ টু যারা এডমিশন নেবেন তাদের জন্য, আপনারা আসুন, আপনার নোটসটা দেখুন, একদিন ক্লাস করে দেখুন, যদি ক্লাস করে ভালো লাগে, নোটসটা দেখে ভালো লাগে, তবে আপনারা আমাদের এখানে এডমিশনটা হোক। তো আমাদের যে এডমিশনটা চলছে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। আমাদের এটা ক্লাস নতুন ব্যাচ, এটা হবে 11 নাম্বার, এই সেশনের 11 নাম্বার ব্যাচ হবে এটা। ওকে, 11 নাম্বার ব্যাচ, সেটা শুরু হবে, ক্লাসটা শুরু হবে ফেব্রুয়ারি 1st উইক থেকে। ফেব্রুয়ারি 1st উইক থেকে শুরু হবে ক্লাসটা। আর এই ক্লাসটা হবে মঙ্গলবার এবং বুধবার। ওকে, মঙ্গলবার এবং বুধবার থাকবে এই ক্লাসটা। যে নতুন ব্যাচ, নতুন 11 নাম্বার ব্যাচটা শুরু হবে ফেব্রুয়ারি 1st উইক, মঙ্গলবার এবং বুধবার। যারা অনেকেই আপনারা এডমিশন হয়ে গেছেন, যারা এখনও এডমিশন হননি আমাদের সাথে যোগাযোগ করুন, এডমিশনটা হয়ে যান, কারণ আমাদের এখানে সিট কিন্তু লিমিটেড আছে। আমরা 20 থেকে 25 জন, তার থেকে আমরা নিই না। তো তার জন্য আপনাদের বলছি, যারা এখনও এডমিশন হননি আমাদের সাথে যোগাযোগ করুন, কারণ 20 থেকে 25 জন আমরা নেব, তার থেকে বেশি ক্যান্ডিডেট হলে কিন্তু আমরা নিতে পারবো না। তো তার জন্য বলছি, যদি আপনারা সিট ফুল হয়ে যায় তার আগে আপনার এডমিশনটা নিয়ে নিন, অনেকে এডমিশন কিন্তু হয়ে গেছেন। তো আর এডমিশন রিলেটেড কোনো কিছু জানার থাকলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন, যে আমি অ্যাড্রেস বলে দেবো, প্রসেসটাও যদি জানা থাকে সেটাও আমি বলে দেবো, সম্পূর্ণ বিষয়টা আমরা বলে দেবো। আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে এডমিশন হওয়ার জন্য, আমাদের সাকসেস মাস্টার কোচিং সেন্টারে এডমিশন হওয়ার জন্য। আর আমাদের এখানে আমি আপনাদের আবারও বলছি, নোটস নিতে আসুন বা এডমিশন হতে আসুন, আপনারা নোটসটা দেখুন, ক্লাস করুন, যদি ভালো লাগে তবে আপনার এডমিশন হন। আর
আর ভালো লাগলে আমাদের এখান থেকে নোটসটা নিতে পারেন। আর তাছাড়া কোনো কিছু জানার থাকলে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। আমি নাম্বারটাও বলে দিচ্ছি আবার 6009340523 নম্বরে। ওকে, 6009340523 নম্বরে, এই নম্বরে কল করতে পারেন। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। কোনো কোয়েরিজ থাকলে আপনারা এই নাম্বারে কল করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।